ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাঝেই লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও ৩০ থেকে ৪০ জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, আর তাদের ঠেকাতে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী। আলাপ করব আজ এসব নিয়েই। আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরু করতে চাই মাহবুব হাসান সালের সাথে। ধারণা করা হচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফল হলো এই পুশিন। আপনার কি মনে হয় রাজনীতির কোন কোন সূত্রে এমনটি হচ্ছে? ধন্যবাদ। আমরা সকলেই জানি যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে এবং সেখানে ক্ষমতার পালাবদল হয়েছে। বিজেপি সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকার গঠন করেছে এবং কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে এখন একই দলের শাসন চলছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, নির্বাচনের আগে নির্বাচনী যে প্রচারণা, সে প্রচারণায় বিজেপির নেতৃবৃন্দ শুভেন্দু অধিকারী সহ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ধরনের পলিটিক্যাল রেটরিক আমরা এতদিন বলে আসতাম, সেই রেটরিককেই পুনরায় আলোচনায় নিয়ে এসেছিলেন যে তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তারা ভারতের বাইরে বিতরণ করবেন। তো আমরা নির্বাচনের পরে যেটি দেখলাম সেটি হচ্ছে এটি শুধু রেটরিক নয়, এটিকে বাস্তবায়ন করার জন্যে যে কাজগুলো তারা করা প্রয়োজন মনে করছে সেই কাজগুলো তারা করছে, যেগুলো সম্পূর্ণ অবৈধ। এই পুশিনের যে চেষ্টা বিএসএফ কর্তৃক, সেটি সম্পূর্ণ বেআইনি। আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা আছে, যদি কোনো নাগরিক এক দেশের অন্য দেশে অবৈধভাবে থাকে বা সে কোনো অপরাধের জন্য সাজাপ্রাপ্ত হয়, তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে তাকে কিভাবে নিজের দেশে ফেরত পাঠানো হবে। দুই দেশের মধ্যে পরিষ্কার ব্যবস্থাপনা থাকার পরেও আমরা দেখছি যে সেই ব্যবস্থাপনাগুলো না মেনে এই অবৈধ পুশিনের অ্যাটেম্প্ট চলছে। এটি অভ্যন্তরীণ যে রাজনীতি, বিশেষ করে সীমান্ত সংলগ্ন যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, সেই রাজ্যের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটিরই প্রতিফলন। এবং আমরা দেখেছি যে অ্যান্টি মুসলিম রেটরিক, যেটিকে আমরা বলে থাকি, সেই অ্যান্টি মুসলিম রেটরিক প্রচণ্ডভাবে কাজ করেছে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারণায়। এবং সেই সঙ্গে অ্যান্টি বাংলাদেশ, তথাকথিত অ্যান্টি বাংলাদেশ যে ক্যাম্পেইন তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলে, সেটিও প্রকট আকারে আমরা দেখেছি। তো এটি সম্পূর্ণভাবেই ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়, পশ্চিমবঙ্গ রাজ্যের বিষয়। এখানে বাংলাদেশের কিছু বলার নেই, কিন্তু বাংলাদেশের ওপরে যে ধরনের আচরণ করা হচ্ছে সেটি দুই দেশের যে সুসম্পর্কের কথা আমরা বলি বা আমরা শুনি, আমরা নতুন সরকার বাংলাদেশে গঠিত হওয়ার পর যে ধরনের কথাবার্তা, যে ধরনের মেসেজিং ভারতের কেন্দ্র থেকে অর্থাৎ দিল্লি থেকে দেখেছি, এই কাজগুলো সেগুলোর সম্পূর্ণ পরিপন্থী, একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের মধ্যেই থাকা দরকার, বাংলাদেশেরও যেমন অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের মধ্যেই থাকা প্রয়োজন এবং থাকে। নিশ্চয়ই। আপনার কাছে ফিরছে আবারও। হাসান মোহাম্মদ শামসুদ্দিন অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরে, তার সাথে আলোচনা করে আসি। বিজিবি সীমান্তে আমরা যেটি খবরে দেখছি, আমাদের সহকর্মীরা যারা সরাসরি সংবাদ সংগ্রহ করছেন তাদের মাধ্যমে জানছি যে বিজিবি যথেষ্ট কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে সীমান্তে। পাশাপাশি খুবই শক্ত অবস্থান নিতে দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে বসবাস করা যেসব এলাকাবাসীরা আছেন তাদের। কিন্তু এইভাবে তো নিশ্চয়ই স্থায়ী প্রতিরোধ সম্ভব হবে না। সীমান্তের নিরাপত্তায় দ্রুত কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। এটা আসলে একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু হয়েছে। তারপরে সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর এটার ইনভলভমেন্ট রয়েছে, এবং বর্তমানে যা হচ্ছে আমাদের সীমান্তে প্রহরী এবং আমাদের স্থানীয় জনগণ সবাই ভিতরে একটা সচেতনতা জাগছে। এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমেই স্ট্র্যাটেজিক্যাল লেভেল বা আমরা জাতীয় পর্যায়ে যদি চিন্তা করি, তাহলে জাতীয় পর্যায়ে আমরা এটা একটা
ডিসিশন নিতে হবে আমরা ভারতের সাথে কিভাবে এই জিনিসটা নিয়ে ডিল করব। এবং এরপরে বর্তমানে কিন্তু আপনি জানেন যে বিজিবি এবং বিএসএফ এর মিটিং হচ্ছে দিল্লিতে। এখানে তারা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের দেশের প্রায় 26টা জেলায় এই ধরনের পুশিনের চেষ্টা চলছে এবং 26টা জেলার যে মানুষগুলো আছে, সীমান্তবর্তী জেলার যে জনগণ আছেন, ওনারা কিন্তু এখন সতর্ক হয়ে গেছেন এবং বিজিবির সাথে তারা এই ধরনের পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এখন ভারত এবং বাংলাদেশ সীমান্তে আমরা সবাই জানি যে কাঁটাতারের বেড়া আছে এবং কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। ভারত প্রায় 70টা পয়েন্ট দিয়ে এই পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিজিবি এই ব্যাপারটা সম্পর্কে অবহিত এবং তারা এই তথ্যের ভিত্তিতে এই পুশিনটা যেন সঠিকভাবে কার্যকর করা না যায় এবং পুশিনকে ব্যর্থ করে দেওয়া যায় এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টা হলো এই বিএসএফ এর এই পুশিনে কোনো হাত নেই, কারণ এই লোকগুলো সীমান্তবর্তী কোনো জায়গার মানুষ না। তারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাধা ডিঙিয়ে সীমান্তে আসছে এবং বিএসএফ এর উপর চাপ প্রয়োগ করা হচ্ছে তারা যেন এদেরকে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেয়। এবং এখানে দেখবেন যে অনেক নারী এবং শিশু রয়েছে, এটা অনেকটা স্পর্শকাতর জিনিস। তবে আমাদের বিজিবি এরা পেশাগতভাবে দক্ষ, তারা এই ধরনের যে কোনো সমস্যার সমাধানে তারা সবসময় প্রস্তুত এবং কাজ করে যাচ্ছে। এই সমস্যার সমাধানে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। আমাদের যে 26টা জেলায় যে সীমান্তবর্তী যে মানুষগুলো আছে তারা প্রচন্ডভাবে অ্যাক্টিভ এবং তাদেরকে কাজে লাগাতে হবে, কারণ সবচেয়ে বড় সীমান্ত ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার প্লাস। এত বড় সীমান্ত ভারতের অন্যান্য কোনো দেশের সাথে নাই এবং ভারতের 5টা রাজ্যের সাথে আমাদের সীমান্ত। কাজে আমাদের সীমান্তের জনগণ যদি ভিজিল্যান্ট হয়, বিজিবি যদি তার পেশাগত দক্ষতায় কাজ করে, গোয়েন্দা তথ্য যদি আমরা ঠিকমতো সংগ্রহ করতে পারি, তাহলে আমার মনে হয় পুশিন ঠেকানো সম্ভব। এবং এ পর্যন্ত বিজিবি পুশিন ঠেকিয়ে যাচ্ছে বেশ সফলতার সাথে। আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো আলোচনায় আসবো আপনাদের সাথে। তবে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছেন। তিনি নওগাঁর একটি সীমান্তে রয়েছেন সরাসরি, তার সাথে একটু কথা বলে নিতে চাই। মোহন, আপনি বিভিন্ন বর্ডারগুলোতে সরাসরি সংবাদ সংগ্রহ করেছেন উপস্থিত থেকে, এখন নওগাঁতে আছেন। একটু জেনে নিতে চাই যে দিনে এবং রাতে বিজিবির উদ্যোগগুলো কেমন দেখছেন, পাশাপাশি বর্ডারের পরিস্থিতি আসলে এখন কেমন দেখা যাচ্ছে? অদিতি, বর্ডারের পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়, কারণ আপনি জানেন যে যখন থেকে আসলে পুশিনের ঘটনাগুলো ঘটছে তখন বিজিবি এবং স্থানীয় মানুষ যখন প্রতিহত করছে, এরপর কিন্তু তারা বিএসএফ অর্থাৎ ভারতীয় যে সীমান্তরক্ষীরা আছে তারা কিন্তু পুশিনের মাধ্যমে যাদেরকে বাংলাদেশের বা ভারতের শূন্যরেখার মাঝখানে রেখেছিল, এই ধরনের ঘটনা ঘটেছিল, তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে তারা যখন ফিরিয়ে নিচ্ছে তখন আসলে বর্ডার পরিস্থিতি শান্ত থাকছে, কিন্তু উপরে শান্ত থাকলেও আসলে এখানকার বিজিবি এবং স্থানীয় মানুষদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা থেকে রয়েছে, তারা সতর্ক অবস্থায়। কারণ আপনি জানেন যে বিএসএফ বারবারই চেষ্টা করা হচ্ছে, যদি আপনি ধরেন লালমনিরহাটের পাটগ্রামের একটি সীমান্তে ব্যর্থ হলে তারা আমি যে বর্ডারে আছি, এটি হচ্ছে আপনার নওগাঁর নিতপুর বর্ডার, এই বর্ডারে তারা চেষ্টা করে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা করে যাচ্ছে। ফলে বিজিবি এবং স্থানীয় মানুষদেরকে কিন্তু খুবই আপনার সতর্ক থাকতে হচ্ছে। আমরা এখানে আসার পর দেখেছি যে অনেক স্থানীয় মানুষ তারা বলছিলেন যে গেল কয়েকদিন আগে এখানে যে মালদা সীমান্ত দিয়ে অনেক মানুষকে জড়ো করেছিল বিএসএফ কোনোভাবে এখানে আপনার পুশিন করানোর জন্য, পরে বিজিবি এবং স্থানীয় মানুষকে প্রতিহত করেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের ভারতের সীমান্ত বেশ লম্বা এবং আমাদের দেশের পাশে আসলে কোনো ধরনের বেড়া নেই বা আমাদের কোনো ধরনের সীমানা প্রাচীর নেই। পক্ষান্তরে কিন্তু আমরা দেখেছি যে ভারতের সীমানা প্রাচীর রয়েছে, তারা তাদের মতো বেড়া দিয়েছে, সীমান্ত বেড়া দিয়েছে, সেখানে তারা বাতি জ্বালিয়েছে, ফলে তারা এক ধরনের সুবিধা পায় এবং তারা বর্ডারে মধ্যরাতে দেখা যায় অনেক সময় বাতি নিভিয়ে এই মানুষগুলোকে তারা নিয়ে আসে। এবং বাংলাদেশে যেহেতু আসলে কোনো ধরনের কাঁটাতারে বেড়া নেই, সেই মানুষগুলোকে তারা ঠেলে বা আপনার গুলি করে বা এক ধরনের ভয়ভীতি দেখিয়ে তারা এই পাশে নিয়ে আসার সুযোগটা পাচ্ছে। ফলে এখানে আসলে এই সমস্যাটা রয়ে গিয়েছে। এবং আপনি আজকে আপনাকে একটু তথ্য দেই যে আপনারা যেখানে দিল্লিতে এক ধরনের বৈঠক চলছে মহাপরিচালক পর্যায়ের, ঠিক এই সময়ে কিন্তু আমরা দেশের বিভিন্ন কয়েকটি যে আপনার বর্ডারে দেখছি যে পুশিনের মতো ঘটনার চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। আজকে আমরা জেনেছি গতকাল রাত থেকে কুড়িগ্রামে 8টি পয়েন্ট দিয়ে তারা প্রায় শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করেছে, কিন্তু সেখানকার স্থানীয় মানুষ এবং বিজিবি মিলে সেটা আটকে দিয়েছে। আমরা লালমনিরহাটের ঘটনা দেখেছি, আমরা এখানে নওগাঁয় আছি,
যাচ্ছি সেখানেও আমরা মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দেখছি। তারা আশঙ্কা করছে যে বিএসএফ যে কোনো সময় তাদের এই সীমান্ত ব্যবহার করে এখানে ঠেলে দিতে পারে, যাদেরকে তারা রোহিঙ্গা বলছে, যাদেরকে তারা ভারতীয় নাগরিক বলছে। এবং স্থানীয় মানুষ এবং বিজেপি কিন্তু একটি কথা বলছে, যদি তারা বাংলাদেশি নাগরিক হয়েই থাকে তারা যেন রাইট চ্যানেলে, অর্থাৎ কূটনৈতিক যে চ্যানেলটি রয়েছে আমাদের, সেই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে তাদেরকে পাঠানো। কিন্তু এইভাবে সঠিক উপায়ে যেন তাদেরকে পাঠানো হয়। মোহন, আপনি সংবাদ সংগ্রহ করছেন, আপনি আছেন সীমান্তে, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা সবশেষ তথ্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। মাহবুব হাসান সালের কাছে আবারও চলে আসতে চাই। আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন, পাশাপাশি হাসান মোহাম্মদ শামসুদ্দিন এই কথাটি তুলেছেন যে ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে তো মহাপরিচালক পর্যায়ের একটি বৈঠকও চলছে, এর মাঝেই এই ধরনের একটি ঘটনা, এবং সেটা বিভিন্ন পয়েন্টে, সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগগুলো কি ধরনের হওয়া উচিত এখন? ধন্যবাদ। মহাপরিচালক পর্যায়ে যে বৈঠকটি দিল্লিতে হচ্ছে তার মধ্যেই এই ধরনের যে পুশিং অ্যাটেম্পট ভারতের, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কোনোভাবেই সৎ প্রতিবেশী সুলভ আচরণের অংশ নয়। আমরা আগেও দেখেছি এ ধরনের ঘটনা। বাংলাদেশের দিক থেকে কূটনৈতিক যে প্রচেষ্টা সেটি বিভিন্ন লেভেলে চালিয়ে যাওয়া উচিত। যেমন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক সেটি একটি, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের ইনস্টিটিউশনাল মেকানিজম আছে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের ইনস্টিটিউশনাল মেকানিজম আছে, এবং সবচেয়ে ওপরে সর্বোচ্চ পর্যায়ে দুই দেশের প্রধানমন্ত্রী প্রয়োজন হলে এই বিষয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা করতে পারেন। তো কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশ অব্যাহত রেখেছে, এবং যে সংখ্যার কথা বলা হচ্ছিল যে 2800 কিছু বেশি বাংলাদেশি, তথাকথিত বাংলাদেশি নাগরিক ভেরিফিকেশনের জন্য ভারত বাংলাদেশকে অনুরোধ করেছিল, তার মধ্যে অনেক অংশেই বাংলাদেশ ভেরিফিকেশন শেষ করে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নিয়েছে, অর্থাৎ ট্রাভেল পারমিট ইস্যু করেছে যারা বাংলাদেশি হিসাবে প্রমাণিত হয়েছে তাদের জন্য। তো এই প্রক্রিয়াটি বাদ দিয়ে রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ কে ব্যবহার করে যে ধরনের পুশিং অ্যাটেম্পট নেওয়া হচ্ছে, এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবেই। তো ভারত, আমরা আশা করেছিলাম যে ধরনের মেসেজিং করছিল দিল্লি থেকে গত কয়েক মাসে, তাতে দুই দেশের সম্পর্ক পুনরায় সুসম্পর্কের দিকে এগিয়ে যাবে। কিন্তু কাজের ক্ষেত্রে আমরা যেটি দেখছি, বিশেষ করে এই পুশিং অ্যাটেম্পট গত মাস থেকে, সেটি কোনোভাবেই সৎ প্রতিবেশী সুলভ আচরণও নয় এবং দুই দেশের সুসম্পর্কের জন্য এটি ক্ষতিকর। তো আমরা কূটনৈতিক প্রচেষ্টায় বিশ্বাসী, এবং বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এটি আমরা ধরে নিতে পারি। দিল্লির দিক থেকেও বা ভারতের দিক থেকেও আমরা একই ধরনের প্রয়াস এবং প্রচেষ্টা আশা করি। হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আসতে চাই আপনার কাছে। আমরা রোহিঙ্গা অনুপ্রবেশের একটা দীর্ঘ সময় ধরে একটা সমস্যার, আমি বলবো যে একটা যন্ত্রণার মধ্যে ইতিমধ্যেই আছি। এখন এই পুশিং এত ভয়াবহ আকার ধারণ করছে। এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান করা না গেলে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার ঝুঁকি কতটা দেখেন? দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি পুরোটাই রয়েছে। রোহিঙ্গা সমস্যা আমরা প্রায় 9 বছর ধরে টেনে চলছি। এই সমস্যা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিতে হবে। এখন একটা জাতীয় পর্যায়ের একটা কমিটি গঠন করা হয়েছে, আশা করছি এই কমিটি কাজ করবে এবং সামনের দিনগুলিতে এই ধরনের সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাব। একইভাবে ভারতের যে পুশিংটা করছে, এই পুশিংয়ের জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে একটা কমিটি গঠন করতে হবে এবং যোগাযোগ রাখতে হবে ভারতের সাথে, কারণ আমরা প্রতিবেশীর সাথে বন্ধু সুলভ আচরণ করে যাচ্ছি বাংলাদেশ। আমরা আশা করব ভারতও আমাদের সাথে এই ধরনের প্রতিবেশী সুলভ এবং বন্ধু সুলভ আচরণ করবে। আমাদের দেশের যে জেলাগুলা, সীমান্তবর্তী জেলাগুলোর মানুষ যেই আচরণগুলো দেখছে আমাদের প্রতিবেশী দেশের, এটা কিন্তু তাদের মেন্টাফিজিক্যাল যে একটা মানসিকতার উপরে একটা কিন্তু চাপ পড়ছে। তারা কিন্তু এখন সবাই জাগ্রত, সজাগ এবং তারা একতাবদ্ধ হয়ে আছে। এই জিনিসগুলো একদিক থেকে বাংলাদেশের মানুষদেরকে একটা এক ধরনের ট্রেনিং দিচ্ছে যে তাদেরকে কি প্রস্তুতি নিতে হবে পাশাপাশি অবস্থান করতে গেলে। কিন্তু সবার উপরে আমি বলতে চাই, আমরা একসঙ্গে থাকতে চাই,
শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। আমরা এখনো সেই পুরনো ঝুট ঝামেলা নিয়ে আগাতে চাই না। এখন 21 শতকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে আমরা এই ধরনের সমস্যা সৃষ্টি না করে, সমস্যা যা আছে এগুলো সমাধান করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের দুদেশের জন্যই মঙ্গল হবে। জি, মাহবুব হাসান সালেহ, আসছি আপনার কাছে। আপনি বলছিলেন যে দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের ক্ষেত্রে এই যে কর্মকাণ্ডগুলো চলছে সেটা একটা অন্তরায় হতে পারে। এর পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের আরও নানান ধরনের সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক অনেক কিছুর সাথে সেটি জড়িত। সেগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে কি থেকে যায় কিনা? দেখুন, এই ধরনের একটি বিষয় যখন ঘটে তখন সেটি সামগ্রিক সম্পর্কের উপরে প্রভাব ফেলে। তো আমরা শুধুমাত্র পুশিং অ্যাটেম্পটকে ইন আইসোলেশন যদি দেখি তাহলে ঠিক হবে না। এটি ওভারঅল যে বাইল্যাটারাল রিলেশনস দুই দেশের সেটির উপরে প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমাদের উচিত হবে ভারতকে বোঝানোর চেষ্টা করা যে তাদের যে মেসেজগুলো আমরা পেয়েছি, যে বার্তাগুলো আমরা পেয়েছি গত কয়েক মাসে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ যেন তারা করে। বাংলাদেশ আসলে এই ধরনের উস্কানিমূলক কোনো কাজও করেনি, উস্কানিমূলক কোনো কথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলাও হয়নি। যেগুলো আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা এখন কর্ণধার তাদের কাছ থেকে তো শুনেছি, এবং মাঝে মধ্যে ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকেও আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শুনেছি। তো এই কথাবার্তা এবং কাজগুলো দুই দেশের সম্পর্ককে শুধু ক্ষতিগ্রস্তই করে। তবে আমি আবারও বলবো যে ইন আইসোলেশন আমরা এই পুশিং অ্যাটেম্পটকে দেখতে পারি না। এটির একটি সামগ্রিক প্রভাব আছে দুই দেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটির উপরে, যেটি আপনি অলরেডি বলেছেন। এখানে ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, এখানে ওয়াটার ইস্যুস আছে, যেগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। তো ইন আইসোলেশন এটিকে দেখা যাবে না এই পুশিং অ্যাটেম্পটকে। এটি সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে যদি এটির সুরাহা না হয়। জি, হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আমি ছোট করে শেষ প্রশ্নটি আপনার কাছে যেটি করতে চাই সেটি হচ্ছে, দুই দেশের সীমান্ত রক্ষীদের একটা বৈঠক চলছে এবং সেটা তো মহাপরিচালক পর্যায়ের বৈঠক, অর্থাৎ সেখানে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উঠে আসবে। কোনো ধরনের মানে ঠিক ডিফেন্সের ভাষায় এখানে কোনো ধরনের চাপ প্রয়োগের জায়গা আছে কি বিজিবিকে? দেখুন, এই ধরনের বৈঠকে আসলে চাপ প্রয়োগ করা হয় না, খুব অ্যামিকেবল একটা। এই যে পুশিং কি এক ধরনের চাপ কিনা এই সময়টিতে আমরা যেরকম পরিস্থিতি দেখছি? অবশ্যই এটা এক ধরনের চাপ, যে আলোচনার টেবিলে এখন ডিজিবিকে বলতেই হবে এই পুশিংয়ের কথা, এবং ভারত তখন তার প্রত্যুত্তর দিবে এবং কি কারণে হচ্ছে এই জিনিসটা জানাবে। প্রবাবলি তারা কোনো মেসেজ কনভে করতে চায়, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ শুধুমাত্র বিএসএফ বাংলাদেশের 26টা জেলার 70টা পয়েন্ট সীমান্ত জুড়ে এই ধরনের পুশিং কোনো একটা ন্যারেটিভ ছাড়া কখনোই করতে পারে না। এটা একটা ট্যাকটিক্যাল লেভেল প্রবলেম নয়, এটা অপারেশনাল লেভেল প্রবলেম নয়, এটা উপর থেকে এসেছে রাষ্ট্রীয় পর্যায়ে, এবং বিএসএফ হচ্ছে এটাকে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। এবং অবশ্যই আলোচনার ক্ষেত্রে এই কথাটার অবশ্যই আলোচিত হবে, এবং আমাদের বিএসএফ এবং বিজিবির সীমান্তে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে ছাড়িয়ে এখন এই পুশিংটা কিন্তু প্রায়োরিটি পাবে। আগে নিশ্চয়ই সেই বৈঠকের আসলে কি ফলাফল বয়ে নিয়ে আসে সেটির দিকেও নিশ্চয়ই নজর থাকবে সবারই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।